আমাদের যে জাকাতের যে দায় এবং এর সৌন্দর্য এবং এর প্রভাব আমাদের সমাজে, মৌলিক বিষয় হচ্ছে যে যুগ যুগান্তর ধরে মানুষ চেষ্টা করেছে যে সম্পদের বন্টনের যে প্রক্রিয়াগুলো আছে দুনিয়াব্যাপী, এই প্রক্রিয়াগুলো অনুসরণের মাধ্যমে সবচেয়ে বেস্ট অনুসৃত প্রক্রিয়া কি হতে পারে। অ্যাজ মুসলিম আমার মনে হয় যে আমরা the beauty of this Islamic thing that I believe যে আপনি যেহেতু এটা ডিভাইন, যেহেতু এটা ঐশী, অর্থাৎ এটা আপনি আলোচনা করতে পারবেন, তর্ক করতে পারবেন, বাট অস্বীকার করতে পারবেন না। সেই দায়টা একেবারেই নির্দিষ্ট আমাদের প্রতি, এবং সম্পদের যে অসম বন্টন যা মানুষকে, আমাদের দেশের যে একটা বিশাল জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে বাস করে। আমি কমার্স অ্যাডভাইজার হিসেবে যখন টিসিবির বিভিন্ন প্রকল্প পরিদর্শন করতে বিভিন্ন প্রান্তিক অঞ্চলগুলোতে এবং প্রান্তিক জনগণের সাথে আমার সাক্ষাৎ হয়, অনেক সময় টু বি ভেরি অনেস্ট চোখের পানি সম্বরণ করা খুব কষ্টের হয়ে যায়। মানুষের জীবনযাত্রার ব্যয়, মানুষের যে সমাজের যে বৈষম্যকে দূর করার জন্যই এতগুলো মানুষ প্রাণ দিল এবং যে বৈষম্য এখানে রয়ে গিয়েছে, এর মূল উৎপাদন করতে গেলে আমাদের সম্পদের সুষম বন্টন অবশ্যম্ভাবীভাবে প্রয়োজন, এবং এর নিয়ামক হিসেবে আমাদের যে নৈতিক দায় এবং আমাদের যে ধর্মীয় দায় সমন্বিতভাবে যদি আমরা উৎখাপিত না হই। আমরা ডক্টর ইমরানের প্রেজেন্টেশনে দেখলাম যে গ্লোবাল পপুলেশনের 25% মুসলমান, জিডিপি 10% অবদান করে, দারিদ্র সীমায় প্রায় 40% লোক নিচে বাস করে। এর সম্ভবত একটা অ্যাগ্রিগেট রিপ্রেজেন্টেশন দেখতে পাই আমরা যে দুনিয়াতে এই মুহূর্তে যতগুলো অস্থিরতা চলছে এবং যে ধরনের ভাবে মানুষ মার্জিনালাইজ হচ্ছে, যা ইয়েমেনে হচ্ছে, যা সিরিয়াতে হচ্ছে, যা সর্বশেষ যেটা গাজাতে হচ্ছে, এই যে নৈতিক অবক্ষয় আমাদের ঘটেছে, আমরা সম্পূর্ণভাবে ডিনাইলের মধ্যে বাস করছি। আমরা একেবারেই কারণ আমাদের নেতৃত্ব যারা দান করেন তারা এমনভাবে ভোগে নিমজ্জিত আছেন যে অপরিসীম ভোগ, তাদের কোনো রকমে ঘুম ভাঙছে না, এবং অসম্ভবভাবে আমরা আমাদের দেশেও এই যে গত 15 বছরে আমরা দেখেছি যে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে মাত্র কিছু লোক, যা সম্ভবত আমার যদি ভুল না হয় প্রায় অলমোস্ট 10 বছরের সমন্বিত দেশের রাজস্ব আয় যদি আমরা এক করি, এই 15 বছরের মধ্যে যে 10 বছর সমন্বিতভাবে এক করি, তাহলে হয়তো 28 লক্ষ কোটি টাকা হবে। কতজন মানুষের কাছে নিয়ে গেছে? এনারা কি জাকাত দিয়েছেন? এনারা কি ট্যাক্স দিয়েছেন? ওনাদের ট্যাক্স ফাইল কল করলে দেখবেন হয়তো বা মিনিমাম ট্যাক্স যেটা হয় সেই পরিমাণই ট্যাক্স দিয়েছেন। জাকাত দূরের কথা, মানুষের নৈতিকতা বিহীন যখন ভাবে আমরা তৈরি হই, আমরা যখন আস্তে আস্তে যাই, তখন না ট্যাক্সের দায় বোধ করি, না জাকাতের দায় বোধ করি, না ধর্মীয় যে দায় আমাদের, না আমরা সেটা বোধ করি। এই সমাজটা আমরা অবশ্যই চাই না। আমরা একটা সুষম সমাজ চাই। আমরা এমন একটা সমাজ চাই যেখানে সম্পদের রাষ্ট্রীয় আয়ের, সেটা ট্যাক্সের মাধ্যমে হোক, আমাদের ট্যাক্স জিডিপি লজ্জাস করে। এই অবস্থা তো পরিবর্তন হইতে হবে, এবং এই জন্য দরকার নৈতিক নেতৃত্বের। যতদিন পর্যন্ত আমরা নৈতিক নেতৃত্ব না পাবো, ততদিন পর্যন্ত আমার মনে হয় যে আমরা হয়তো বা অ্যাপ বানাতে পারবো, আমরা অনেক ইন্সপায়ার করতে পারবো, অনেক কিছু করতে পারবো, বাট আমরা যতদিন পর্যন্ত এই জাকাতের ডেমনস্ট্রেটিভ ইফেক্ট তৈরি করতে না পারবো, দৃশ্যমানভাবে মানুষ যতদিন পর্যন্ত বুঝতে না পারবে যে আইদার যে জাকাত দিচ্ছে তার ধর্মীয় বোধ থেকে, তার ধর্মীয় দায় থেকে, বিকজ ইটস এ ডিভাইন অব্লিগেশনস। এই অব্লিগেশনস যদি আমরা মিট না করি, এবং ইটস এ কালেকটিভ পাওয়ার টু ইরাডিকেট পভার্টি, বিকজ উই নো জাকাত is nothing but a transfer instrument of poverty. এটা দারিদ্র বিমোচনের একটি হস্তান্তর প্রক্রিয়া। আমি যখন জাকাত দিলাম, আমি যাকে দিচ্ছি তার দারিদ্রকে
আমি হস্তান্তর করলাম, এটা কোনো মাইক্রো ক্রেডিট না, এটা কোনো ইয়ে না। এবং আমরা ইসলামিক সিস্টেমের যেটা জানলাম ডক্টর ইমরানুল হকের কাছ থেকে, যে আমরা এর যে আরো যতগুলো পাইপলাইন আছে, সেটা ওয়াকফ হোক, সেটা কওজে হাসানা হোক, এবং এর যে সমন্বিত অবদান, যার বিনিময়ে সমাজ থেকে দারিদ্র, পঙ্কিলতা, সমাজ থেকে সমাজের যে মানে অসৎ জিনিসগুলো থেকে যে আমরা উত্তরণ করবো, আমরা ট্রান্সেন্ডস করবো, আমরা যে একটা নির্মল সমাজে, যে সমাজের মধ্যে বৈষম্য নাই, এরকম একটা সমাজে বাস করার ক্ষেত্রে জাকাতের অবদান অবশ্যম্ভাবী। আমি বহুদিন ধরে সিজেডেমের সাথে সঙ্গী হতে পারার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। আমি যখন চিন্তা করলাম যে আমরা অ্যাজ এ প্রতিষ্ঠান জাকাতের দায় মিট করবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। আই এম ভেরি হ্যাপি টু সে, নর্মালি আই ডু নট সে দিস ইন এ পাবলিক স্পেস, যে আমার প্রতিষ্ঠান জাকাত কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান। এর বিনিময়ে আমি কি পেয়েছি? এর বিনিময়ে আমি এইটুকু বলতে পারি যে সবচেয়ে বড় যেটা পেয়েছি সেটা হচ্ছে বরকত, মারাত্মক বরকত পেয়েছি। আজকে আমি যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসেছি, এই ব্যবসা প্রতিষ্ঠান আমার অবর্তমানে আমি তার বোর্ড অফ ডিরেক্টরস থেকে রিজাইন করেছি, ম্যানেজিং ডিরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক থেকে রিজাইন করেছি। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠান খুব ভালো চলছে, কোনো সমস্যা হচ্ছে না। আমি যতটুকু শুনি ভালোই চলছে। আমার প্রতিষ্ঠানের যে সমন্বিত ব্যাংকের দেনা, তা অনেক বেশি। আমি জাকাত পেমেন্ট করার ফলে আজ পর্যন্ত আমার প্রতিষ্ঠান ভালো চলছে, এবং এটা একটা অনেক বড় বরকত। কারণটা হচ্ছে যে সম্ভবত আমার প্রতিষ্ঠান জাকাত কমপ্লায়েন্ট। আমি এই তথ্য শেয়ার করার এই জন্য করছি যে আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে এর যে বরকতের মূল্য, তা অপরিসীম, কাউন্টলেস। কারণ আল্লাহ তাআলা তো বেহিসাব দিবেন যারা বিশ্বাসী, এবং এই বিশ্বাসের উপরে ভিত্তি করে এবং এই বৈষম্য দূর করার প্রকল্পে আমরা বিভিন্ন রকমের প্রস্তাব শুনেছি। বিভিন্ন ডক্টর মুক্তার থেকে শুরু করে, আমাদের প্রফেসর থেকে শুরু করে, আমাদের এনবিআর এর সাবেক চেয়ারম্যান কাছ থেকে শুনেছি যে আমরা যে দায় এবং আমরা যে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করবো, যার বিনিময়ে জাকাত দেওয়ারকে আমরা উৎসাহিত করব, এবং অথবা যদি কেউ না দেয় তাকে প্যানালাইজ করব। আসলে তো আমরা ট্যাক্স দেওয়াটাকে এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। আমাদের জাকাত এবং ট্যাক্সের যে কালেকটিভ ইম্প্যাক্ট, বা আমরা ভ্যাট সিস্টেমটাকে এখনো ঠিক করতে পারিনি। এবং আমরা যদি ঠিক করতে না পারি, মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মুক্তবাজার অর্থনীতিতে যদি ট্যাক্সেশন সিস্টেমটাকে ঠিকভাবে চালু করা না যায়, তাহলে সেখানে সামাজিক যে জাস্টিস, সোশ্যাল জাস্টিস, এটা কখনো নিশ্চিত করা যাবে না। কারণ আপনাকে এই ধনীকে, কারণ এই যে ভোগ, মানে এখন সাফল্যকে মেজার করা হয় আমার অ্যাবিলিটি অফ কনজাম্পশন, আমি কি পরিমাণ ভোগ করতে পারি, তার মাধ্যম দিয়ে আমি কতটুকু সফল, সেটা হয়ে গিয়েছে আমাদের সাফল্যের পরিমাপ। দুঃখজনক, যেখানে ডিগনিটি, আত্মসম্মান, শ্রদ্ধা, আমাদের সামাজিক দায়, যেটা ডক্টর মুক্তারের কাছ থেকে আমরা শুনলাম, সোশ্যাল গুড, আল্লাহ তাআলা যে সিকোয়েন্স অফ ডিস্টিংশন রেখে দিয়েছেন, তার মধ্যে একটা প্রথম হচ্ছে সোশ্যাল গুড। এই সামাজিকভাবে যে আমরা ভালো, এবং আমাদের এই যে পার্থক্যকরণ বা সোশ্যাল কারেন্সি, যে আমাদের যে আমরা যারা অবদান রাখতে পারি। আমি সিজেডএমকে অনুরোধ করব যে ডেমনস্ট্রেটিভ কাজ করা। 1000 কোটি না, আমরা 10,000 কোটি টাকা কবে অর্জন করতে পারবো? অফকোর্স প্রথমে 1000 কোটি, 2000 কোটি, 10,000 কোটি। অ্যান্ড লেট আস মেক প্লেজেস, লেট আস ইনভাইট পিপল, যারা এসে প্রকৃতভাবে প্লেজ করবে, এবং এর যে একটা ডেমনস্ট্রেটিভ ইফেক্ট তৈরি করতে পারবো আমরা সমাজে, যেদিন মানুষ, এবং উইথ দ্য গ্রেট প্যানেলিস্ট হিয়ার ওয়ার্কিং ফর সিজিডেম, ডক্টর জিলুর রহমান স্যার আছেন, যারা people who add credibility to these organizations, and thereby people starts believing the numbers and the factors that
the impacts that it creates to the greater society. I think it's extremely important. So let's build a credible organization, which CZM is. Let's create the awareness, এবং আমরা এই মানুষকে জানাই যে আমরা কি করতে পারি, এবং লেটস সেট আ টার্গেট যে আমরা এই জিনিসটা করতে চাই। আমরা মানে অ্যাচিভেবল যে বিভিন্ন লেয়ার্স অফ টার্গেট তৈরি করে আমরা যদি একত্রিতভাবে কাজ তৈরি করতে পারি, আমরা যদি পার্থক্য তৈরি করতে পারি, এবং একদিন আমি মনে করি যে আমি আরেকটা কথা বলতে চাই যে আমার প্রতিষ্ঠান যখন জাকাত কমপ্লায়েন্ট হলো, তখন কিন্তু তার মধ্যে ট্যাক্স কমপ্লায়েন্ট হওয়ার আগ্রহ তৈরি হয়, কারণ তার নৈতিক ভিত্তি, তার শেয়ারিং অফ মানে ওই রাইটিং চেক হ্যাবিটটা যখন তৈরি হয়ে যায়, তখন কিন্তু মোটামুটি আত্মা কলিজা বড় হয়ে যায়। So I think that's also a great enabler to inspire people. We have an obligation to the people, and we need a society where everybody is included. আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওই মানে যে আমরা এই যে আরব স্প্রিং হলো, এই যে এরপরেও কিন্তু আমরা দেখলাম যে সিরিয়া যুদ্ধ হচ্ছে, গাজাতে ঘটনা ঘটছে, আমাদের এখানেও জুলাইয়ের যে বিপ্লব হলো, এটাকে এর যে দায়, এর যে রাষ্ট্র সংস্কারের যে আগ্রহ, এবং যে বিভিন্ন কমিশন এবং এনবিআর যে কাজগুলো করছে, এখানে মজিদ স্যার আছেন যিনি এই কমিশন আর কমিটি, আই ডোন্ট রিয়েলি নো, যে যেখান থেকে এই সংস্কার যদি এনবিআর এ করা না যায়, মারাত্মক বিপর্যয় ঘটবে। একই জিনিসই ঘটবে, ধনীদের দ্বারা দেশের অর্থনৈতিক পলিসি এমনভাবে তৈরি হবে, এবং এমনভাবে তৈরি হয়েছে গত 15 বছরে। এই সিলসিলা যদি চালু থাকে, ধনীরা যদি দেশের আমদানি শুল্ক রপ্তানি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করে, তাহলে সম্পদের সুষম বন্টন কোনোভাবেই সম্ভব না। আমাদেরকে আমাদের ফিসক্যাল পলিসি, আমাদের রাজস্ব নীতি, আমাদের মনিটারি পলিসি, আমরা যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথকে মাথায় না রেখে সংস্কার করতে পারি, তাহলে এই আন্দোলন মিনিংলেস হবে। সো আমি আশা করি যে মজিদ স্যার এবং তার টিম যে কাজগুলো করছে, তার মধ্যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওনারা অবদান রাখবেন। আমি আশা করি সিজেডএম তার ডেমনস্ট্রেটিভ ইফেক্ট দিয়ে সমাজে হাজারো মানুষকে, লাখ মানুষকে, এই যে $10 বিলিয়ন পোটেনশিয়াল, উইচ ইজ 1 লাখ কোটি টাকা, সেখানে আমরা 1000 কোটি টাকার স্বপ্ন দেখছি। আমরা তো দোয়া করার সময় জান্নাতুল ফেরদৌস চাই, which is the pinnacle of the heavens. So কেন আমরা মাত্র 1% টার্গেট করছি? কেন অ্যাটলিস্ট 10% টার্গেট না করি? এবং এটার জন্য নিয়ামকগুলো কি, এগুলো নির্দিষ্ট করে সেগুলোকে কেন লেভারেজ করবো না? সো আমি এই প্রশ্নগুলো রেখেই আজকের বক্তব্য শেষ করছি। আমি জানি না আমার এই বিচ্ছিন্ন অবতারণায় কতটুকু মিনিংফুল কমিউনিকেট করতে পেরেছি, বাট আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। থ্যাংক ইউ অল সো ভেরি মাচ। এবং আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলবো, আসেন সবাই মিলে জাকাত দিই, সম্পদের বন্টনের ইসলামিক যে দায়টা, এই রমজান সামনে আছে, আমরা এটাকে সামনে রেখে আমাদের এই দায়টা অনুভব করি। আমরা মানে এই যে টিসিবির কথা, যেটা হয়তো আরেকটু আবার ফেরত আসছি, আমি যখন বিভিন্ন প্রোগ্রামে যাই, আমার দেখে মনটা খারাপ লাগে যে আমাদের এই দারিদ্র সীমার লোক কি মানুষ সম্পদের অসম বন্টনের কারণে এখানে বাড়তেই থাকবে, আর সরকার নিরাপত্তা কর্মসূচির নামে এখানে এই হাজার হাজার কোটি টাকা ব্যয় করতেই থাকবে। এদেরকে গ্র্যাজুয়েট করার বুদ্ধিটা কি? হাউ ডেড উই ব্রিং দেম আউট অফ দি প্রপার্টি লাইন? আনলেস উই ডু নট হ্যাভ ফেয়ার financial system, fair taxation system to our economy, unless we do not have moral, নৈতিক ভাবে যতদিন পর্যন্ত আমাদের নেতৃত্বের মধ্যে এই অনুভূতি না আসবে, ততদিন পর্যন্ত এই বিপত্তি থেকে আমরা বের হতে পারবো না।